শুধু জাতীয় উন্নয়ন পার্টি না, যে কোনো সংখ্যালঘু নেতৃত্বরা যখন তাদের নিজস্ব আইডেন্টিটি নিয়ে দাঁড়ান, তখন কোথাও না কোথাও একটা টিম আছে, এরা বসে পুরো বাংলার রাজনীতিটা কন্ট্রোল করেন। ফলে মুসলিম লিডারদেরকে ড্যামেজ করার জন্য এরা সরাসরি না এসে মুসলিম লোকেদের মাধ্যম থেকে খবর দেন, এই প্রোপাগান্ডা ছড়ান। মুসলিম অধ্যুষিত এলাকায় একটা হিন্দু যদি প্রার্থী হন এবং মুসলমানরা যদি ভোট দেয়, তাহলে হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলমান প্রার্থী হলে কেন হিন্দুরা ভোট দেবেন না? তাহলে সাম্প্রদায়িক কে? ইন্টারন্যাশনালি মানুষকে ক্রীতদাস বানানোর একটা পরিকল্পনা চলছে। যে ক্রীতদাস গলায় তো জিঞ্জির থাকবে না, পায়ে তো বেড়ি থাকবে না, কিন্তু মেন্টালি তাদের সকলকে স্লেভারিতে আনা হবে, যে মানুষ শুধু বেঁচে থাকাটাই আনন্দের মনে করবে। যে আপনি আজকে মঞ্চে বক্তব্য রাখার সময় একটা কথা বলছিলেন বারবার যে আমাদের ভোটে আসার প্রয়োজন হতো না যদি আমাদের দাবিগুলো মেনে নিত। কি দাবি রাখছেন যে মানতে পারছে না? এখন এই দাবি নিয়ে ডিসকাস করা যাবে না। তৃণমূল যদি এখানে আইটি হাব বানায়, তাহলে দিনের শেষে তৃণমূলের ক্ষতি। ফলে আমি লক্ষ্মীশ্রীর সমালোচনা করলে মানুষ আমাকে খারাপ বলবে যে আপনি কি বোঝেন 1000 টাকার ভ্যালু। কিন্তু এই জাতিকে পঙ্গু করে দিয়েছেন আমাদের এই রাজ্য সরকার। জাতীয় উন্নয়ন পার্টি ভোট চাইতে যাচ্ছে। কি দাবি নিয়ে ভোট চাইবে? কারণ তৃণমূল বলছে বহিরাগত গুজরাটিদের তাড়াবো, আর বিজেপি বলছে হিন্দু রাষ্ট্র করব। জাতীয় উন্নয়ন পার্টি কি নিয়ে ভোট দেখুন, চাইবে? আমরা ৬টা জায়গায় আছি, তো অনেক বড় বড় কথা আমরা বলছি না। আমরা বলছি মদের ঠেকগুলো তুলে দিতে চাইছি আমরা এলাকায় যে প্রতিটি পাড়ায় একটা করে মদের ঠেক তৈরি হয়েছে, আমরা এগুলো নেক্সট 5 ইয়ার্সের মধ্যে এলাকা থেকে নিশ্চিহ্ন করে দেবো। একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ধরুন, সেখানে যদি একটা টেকনিক্যাল আইটি হাব হয়ে যায় পাঁশকুড়াতে, এবং সেই হাবের ফলে ডিরেক্টলি ইনডিরেক্টলি মানুষের রোজগার বাড়বে, এবং এই রোজগার বাড়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক পরিকাঠামো ডেভেলপ হবে। তাহলে 500 টাকার ভাতার গল্প দিয়ে ভোটটা কারা নেবে? দিনভর প্রচারে ব্যস্ত ভাইজান। জাতীয় উন্নয়ন পার্টি পূর্ব মেদিনীপুরে ৬টি আসনে প্রার্থী দিয়েছে। আর সেই ৬টি আসনে দিনভর প্রচারে ভাইজান। আর আমি ভাইজানের সঙ্গে সারাদিনেই ছিলাম আজকে। সেই প্রচারকর্ম আমরা কভারেজ করেছি, আমাদের চ্যানেলে আপনারা দেখিয়েছেন। এই মুহূর্তে আমরা দীর্ঘক্ষণ পর রাত্রি এখন ১২টা বাজে ভাইজানকে পেলাম সরাসরি কথা বলার জন্য। প্রচার কেমন কাটছে? ১ম এ জিজ্ঞেস করব। রাত্রি 12টা 50, 1টা বেজে গেছে। না, না, প্রচার তো আপনি সারাদিন দেখলেন, এবং আশাবাদী আমরা এত অল্প সময়ে অ্যা যেভাবে বাংলার মানুষ, এলাকার মানুষ, বাংলার মানুষ তো বললে ভুল হবে, এলাকার মানুষ আমাদেরকে সমর্থন করছেন। এটা নিঃসন্দেহে আমাদের কাছে প্রত্যাশা ছিল না। কারণ বিজেপির ভয় যেভাবে তৃণমূল দেখিয়ে রেখেছে, তারপরে যেভাবে মহিলারা, এলাকার ছেলে-মেয়ে সবাই বেরোচ্ছেন, আমরা ভীষণভাবে আশাবাদী। আমাদের মনে হচ্ছে যে আমরা 2024 এ পার্টি রেজিস্টার করার পরে একটু আগে যদি আমরা এটাকে একটু অ্যানাউন্স করতাম, তাহলে মনে হয় আরো বেশি সুন্দর একটা পরিস্থিতি তৈরি হতো। বাট যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই। একটা বিষয় যেটা প্রশ্ন আসছে বারবার, সংখ্যালঘু সম্প্রদায়ের যারা লিডার পলিটিক্সে এসছে, তারা সংখ্যালঘু এলাকা থেকে ভোটের ময়দানে লড়েন বা ভোটের জায়গায় মানুষের কাছে ভোট চায়। পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর যদি দেখি, গোটা মেদিনীপুরে, অবিভক্ত মেদিনীপুরে তৃণমূল মাত্র একটি মুসলিম প্রার্থী দিয়েছে। অন্যদিকে বিজেপির কোনো মুসলিম প্রার্থীই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সৈয়দুল আমিন ভাইজানের দল জেইউপি এই অমুসলিম এলাকায় আইডেন্টিটি, আপনি একজন মুসলিম ধর্মীয় গুরু, সেইখানে ভোট প্রচারে সমস্যা হচ্ছে না বা ভোট চাইতে মানুষের কাছে? আমি আমি তো, এটা তো আপনি আজকে সিদ্ধা বাজারে দেখেছেন। আমার পুরো অডিয়েন্সের 70% হিন্দু লোক ছিল। পুরোটাই হিন্দু এলাকায় হিন্দু মানুষদের মাঝেই প্রচার হচ্ছিল। তো এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা এখন পর্যন্ত মুসলিম লিডারদের এই গাটসটা কেউ দেখাতে পারেননি, যে তারা আ সংখ্যালঘু এলাকাতে, যেখানে মুসলিমরা আরো বেশি কম, সেখানে তারা আ ভোটে দাঁড়াবার রিস্ক কেউই নিয়েছেন বলে আমার মনে হয় না। সংখ্যাগুরু এলাকাতে সংখ্যাগুরু প্রার্থী হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এখানে ব্যতিক্রমী। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমরা বিশ্বাস করি বাংলার মানুষকে এটা বুঝাতে হবে এবং বাধ্য করতে হবে। কেন একটা আ মুসলিম অধ্যুষিত এলাকায় একটা হিন্দু যদি প্রার্থী হন এবং মুসলমানরা যদি ভোট দেয়, তাহলে হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলমান প্রার্থী হলে কেন হিন্দুরা ভোট দেবেন না? তাহলে সাম্প্রদায়িক কে? এটা আমরা প্রমাণ করতে চাইছি। ফলে আজ না হয় কাল মানুষ জাত দেখে নয়, প্রার্থী দেখে ভোট দিবে। আর এই লড়াইয়ে আমরা অনেকটা এগিয়ে গেছি, এবং অসম্ভবভাবে হিন্দু মানুষরা আমাদের পাশে এখন দাঁড়াচ্ছেন।
এবং এটা সময়ের সাথে সাথে কতটা এগোতে পারি তা দেখা যাবে। গ্রামে গ্রামে আপনি যখন প্রচারে যাচ্ছেন তখন আপনাদের কর্মীদের কাছ থেকেই আপনি অভিযোগ পাচ্ছেন যে তৃণমূলের একটা অংশ বাড়িতে বাড়িতে প্রচার করে বেড়াচ্ছে জাতীয় উন্নয়ন পার্টি অ্যাকচুয়ালি ভোট কাটার দল, এরা জিততে পারবে না, ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে, এই অভিযোগটা করছে তৃণমূল। এটা একটা একটা প্রোপাগ্যান্ডা, এটা সত্য কথা। যদি সংখ্যালঘু, শুধু জাতীয় উন্নয়ন পার্টি না, যে কোনো সংখ্যালঘু নেতৃত্বরা যখন তাদের নিজস্ব আইডেন্টিটি নিয়ে দাঁড়ান, তখন বৃহৎ সংখ্যক সমাজ থেকে যারা মূল সংখ্যালঘু মানুষদের ভোটকে নিয়ন্ত্রণ করেন, বাম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, কোথাও না কোথাও একটা টিম আছে, এরা বসে পুরো বাংলার রাজনীতিটা কন্ট্রোল করেন। ফলে মুসলিম লিডারদেরকে ড্যামেজ করার জন্য এরা সরাসরি না এসে মুসলিম লোকেদের মাধ্যম থেকে খবর দেন, এই প্রোপাগান্ডা ছড়ান, এবং অবুঝ মুসলিম সমাজ কোথাও না কোথায় কথা বলে। আমার প্রশ্ন, তাহলে সংখ্যালঘু মানুষদের যদি ভোট কেটে নেওয়াটা যদি সমস্যা হয়, তাহলে কেন সংখ্যালঘু লোকেদের ডিমান্ডকে দেখা হচ্ছে না? আমরা তো এই কথা এর আগেও বলেছি, এখনো বলছি। আপনি আজকে মঞ্চে বক্তব্য রাখার সময় একটা কথা বলছিলেন বারবার যে আমাদের ভোটে আসার প্রয়োজন হতো না যদি আমাদের দাবিগুলো মেনে নিত। কি দাবি রাখছেন যে এখন মানতে পারছে না? এখন এই দাবি নিয়ে ডিসকাস করা যাবে না, এই কারণে যাবে না। আবার এই দাবি একটা টাইম আমরা প্রকাশ্যে মানুষের কাছে আসবো। তবে দাবিগুলোর মধ্যে মূলত সমাজ পরিবর্তনের বিষয়ে, হেলথ সেক্টরে আমাদের কিছু ডিমান্ডস ছিল, টেকনিক্যাল ইকোনমিক্যাল জোনের ব্যাপারে কিছু ডিমান্ড ছিল, আইটি হাব নিয়ে কিছু ডিমান্ডস ছিল। এইগুলো ছিল যেগুলো মূলত সমাজকে ডেভেলপ করবে। কিন্তু ওই যে বলেছি, একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ধরুন, সেখানে যদি একটা টেকনিক্যাল আইটি হাব হয়ে যায় পাঁশকুড়াতে, এবং সেই হাবের ফলে ডিরেক্টলি ইনডিরেক্টলি মানুষের রোজগার বাড়বে, এবং এই রোজগার বাড়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক পরিকাঠামো ডেভেলপ হবে। তাহলে 500 টাকার ভাতার গল্প দিয়ে ভোটটা কারা নেবে? তৃণমূল যদি এখানে আইটি হাব বানায়, তাহলে দিনের শেষে তৃণমূলের ক্ষতি। কেননা তারা মুসলিম সংখ্যালঘু ফ্যামিলির এলাকার ছেলেরা কাজ করবে, ব্যবসা করবে, পয়সা আসবে, তারা দেবে না। মেটার্নিটি হসপিটাল যদি তারা অ্যালাউ করে দেয়, তাহলে দিনের শেষে তাদের কিছু লাভ নেই। এরকম ধরনের অনেক ডিমান্ডস আছে, যেগুলো আমরা পরে কোনোদিন হয়তো আবার আসবে, বা হতে পারে এই ভোটের পরে তারা হয়তো আমাদের এই ডিমান্ডস নিয়ে আবার আমাদের সাথে বসবে। তো তখন আবার আমরা প্রকাশ্যে এগুলো আনবো। একটা বিষয় যেটা পরিষ্কার হচ্ছে যে জাতীয় উন্নয়ন পার্টি ভোট চাইতে যাচ্ছে। কি দাবি নিয়ে ভোট চাইবে? কারণ তৃণমূল বলছে বহিরাগত গুজরাটিদের তাড়াবো, আর বিজেপি বলছে হিন্দু রাষ্ট্র করব। জাতীয় উন্নয়ন পার্টি কি নিয়ে ভোট দেখুন, চাইবে? আমরা 6টা জায়গায় আছি, তো অনেক বড় বড় কথা আমরা বলছি না। আমরা বলছি মদের ঠেকগুলো তুলে দিতে চাইছি আমরা। আমরা এলাকায় যে প্রতিটি পাড়ায় একটা করে মদের ঠেক তৈরি হয়েছে, আমরা এগুলো নেক্সট 5 ইয়ার্সের মধ্যে এলাকা থেকে নিশ্চিহ্ন করে দেবো। নাম্বার 2, আমরা মেডিসিন, যেগুলো অনেক ওষুধ আছে যেগুলো সরকারিভাবে অনেক কম পয়সায় পাওয়া যায়, কিন্তু ওষুধ দোকানে লোকেরা পায়। তাহলে আমাদের বিধায়কের তরফ থেকে একটা মেডিকেল জায়গা থাকবে, মেডিকেল কাউন্টার তৈরি হবে, যেখান থেকে বিধায়ক প্রতিনিধিরা তারা গিয়ে এলাকা থেকে ওই ওষুধগুলো প্রেসক্রিপশন অনুযায়ী ডাক্তারের কাছ থেকে সরকারিভাবে সেই ওষুধগুলো আনবেন। 100 টাকার ওষুধ যেটা 10 টাকা 15 টাকায় পাওয়া যায়। ফলে আমরা একদম গ্রাস রুট লেভেলে কিছু কাজ করতে চাইছি। এলাকার যে খালগুলো আছে, এই খালগুলোকে আমরা সংস্কার করতে চাইছি। এটা আজকের দিনে অবাস্তব মনে হবে, বাট একটা জায়গায় কোথাও না কোথাও খালগুলো, একটা বড় বড় যে খাল আছে, সেই খালগুলোতে আমরা কিছু পরিবহন ব্যবস্থা করতে চাইছি। আজকে এটা মানুষ এখন বুঝতে পারবে না, কিন্তু ধরুন মহিষাদল গেঁওখালি থেকে একদম এন্ড টু একটা বড় খাল, এই খালকে যদি সংস্কার করে এখানে যদি একটা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা হয়, এটা অনেকটা এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা হবে, এবং ফ্রি অফ কস্টে বা একটা মিনিমাম কস্টে আমরা বোট করবো, যেগুলো বিদেশেও আছে। ডেভেলপমেন্ট শুধু পাকা বাড়িতে নয়, ভাবনার মধ্যে ডেভেলপমেন্ট করতে হবে, এবং খালগুলোর পাশে কিছু পার্ক, বিনোদনের জায়গাগুলো, যেগুলো ছোট ছোট জায়গা, কিন্তু বাচ্চা এবং এলাকার মানুষদের রুচি, মানসিকতা পরিবর্তন করতে পারবে, এরকম ধরনের কিছু আমরা ডিমান্ডস তৈরি করেছি, যেগুলো মানুষের কাছে আমরা বলছি। এলাকাতে এলাকা ভিত্তিক ডেভেলপমেন্টকে নিয়ে আমরা কথা বলছি। মুখ্যমন্ত্রী বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, যুবশ্রী দিচ্ছি, আরো দেব। আমরা যতদিন থাকবো লক্ষ্মীর ভান্ডার সারা জীবন বন্ধ হবে না, যুবশ্রী এবার থেকে শুরু করেছি, সারা জীবন চলবে। যুবকদের ভাতা দিচ্ছে, মহিলাদের ভাতা দিচ্ছে, সমস্যা কোথায়? এর সমস্যা নেই, সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে যে এটা কি একটা সরকারের কাজ, যেখানে চাকরি নেই, যেখানে বিগত 10 বছরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার
একটা জীর্ণ অবস্থা থেকে তার কঙ্কালসার অবস্থাটা বেরিয়ে আসছে। যে কাজগুলো করছেন, যে যুবশ্রী কন্যাশ্রী, এটা এমন একটা আইওয়াস যেখানে কেউ এর বিরুদ্ধে বলতে পারবে না। আমি বলতে পারি না গ্রামে এখনো একটা মায়ের কাছে 1000 টাকার ভ্যালু অনেক, এটাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। কিন্তু ওই মাটার যে ছেলেটাকে না খাইয়ে গ্র্যাজুয়েট করেছিল, আজ 10 বছর পরে ছেলেটার বয়স 42 বছর হয়ে গেছে, ওর চাকরির স্বপ্ন শেষ, ও টোটো চালায়, জানেন আপনি? এমএ পাস করা ছেলেটা টোটো চালায়। এই ব্যথাটা না ওই লক্ষ্মীশ্রী দিয়ে কখনো ঢাকা যাবে না। যুবশ্রী 1000 টাকা দিয়ে ওই যুবকের রাতে বেলা যে কেঁদে ওঠার, বালিশের মধ্যে মুখ বুজে কেঁদে ওঠে, ওই ইমোশনটাকে আমরা কেউ জানি না। ফলে আমি লক্ষ্মীশ্রীর সমালোচনা করলে মানুষ আমাকে খারাপ বলবে যে আপনি কি বোঝেন 1000 টাকার ভ্যালু। কিন্তু এই জাতিকে পঙ্গু করে দিয়েছেন আমাদের এই রাজ্য সরকার, কেন্দ্র সরকার। চাল দেওয়ার নামে, রেশন দেওয়ার নামে জাতিকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। এবং এটা অনেক বড় একটা গেম। ইন্টারন্যাশনালি মানুষকে কৃতদাস বানানোর একটা পরিকল্পনা চলছে। যে কৃতদাস গলায় তো জিঞ্জির থাকবে না, পায়ে তো বেড়ি থাকবে না, কিন্তু মেন্টালি তাদের সকলকে স্লেভারিতে আনা হবে। যে মানুষ শুধু বেঁচে থাকাটাই আনন্দের মনে করবে। তার বাড়িতে 2টি ডাল ভাত হলে সে আনন্দ। মোবাইল দিয়ে সারাদিন মোবাইল ঘাঁটবে, তাতেই সে মনে করবে সে ভালো আছে। আজকে সমাজকে এদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ অনেক বড় একটা ডিসকাশনের বিষয়, যেটা আমি আলোচনা করলেও, আর আপনার যারা দেখবেন, যারা গ্রাহক আছেন আপনার, যারা সাবস্ক্রাইবার করে রেখেছেন, তারা এই কথার হয়তো গুরুত্বই বুঝবেন না। কমেন্টে গিয়ে 2-4টা আজে বাজে কথা বলে তারা চলে যাবে। কারণ এই সমস্যা সমাজের ওই লোকেরাই বুঝবে যারা এই সমস্যা সম্পর্কে ধারণা রেখেছে। যে ক্লাউড সিলিং হচ্ছে, আনন্যাচারাল যে বৃষ্টি হচ্ছে, অসময়ে যে বৃষ্টি তৈরি করা হচ্ছে, শস্য নষ্ট করে দেওয়া হচ্ছে, আর্টিফিশিয়াল মিট বানানো হচ্ছে, এইসব কোন দিকে ভারতবর্ষকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা জানি না। থার্ড ওয়ার্ল্ডের মতন জায়গাগুলো যেখানে ডিপপুলেশন করার জন্য শেষ করে দেওয়া হচ্ছে। এগুলো নিয়ে কোনদিন ডিসকাস, ভোটের পরে আসবেন, একটা লং টাইম আমি আপনাকে ডেটা দিয়ে বোঝাবো যে আমরা অলরেডি হাফ কৃতদাসে পরিণত হয়ে গেছি। একেবারে শেষের দিকে আসবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় মন্দির তৈরি করলেন। আর আজকে ভাঙড়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ইসলামিয়া হসপিটাল তৈরি করবেন। এই যে যেখানে যাচ্ছেন সেখানকার মতো ভাষা, মানে ধর্মীয় একটা উন্মাদনা মুখ্যমন্ত্রী দিচ্ছেন, এটা না, কিভাবে দেখছেন? না, এটা ঠিক কথা নয়। ইসলামী হসপিটালের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। নামটা ইসলামী হসপিটাল হতেই পারে। কাজী নজরুলের নামে এয়ারপোর্ট হতেই পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে পোর্ট তৈরি হতেই পারে। নামে কিছু যায় আসে না। হ্যাঁ, উনি যদি একটা বলতেন যে আমি 200 কোটি টাকা দিয়ে 100 কোটি টাকা দিয়ে ভাঙড়ে একটা মসজিদ বানাবো, আমি এর বিরোধিতা করতাম। হসপিটাল বানানোর কথা বলছেন, ভালো তো, এটার মধ্যে তো কোনো খারাপ নেই। নামটা ইসলামী, ওখানে মুসলিম আছে, ওর সেন্টিমেন্টে খেলা হচ্ছে, এর মধ্যে কোনো দোষ নেই। দোষ হচ্ছে যে মসজিদ বানানো, মন্দির বানানো। রাষ্ট্র ব্যবস্থায় যিনি রাষ্ট্রনায়ক হবেন বা যিনি রাজ্যের প্রধান হবেন, তিনি ধর্মের ভিত্তিতে কোনো কাজ করবেন, এটা সেকুলারিজমের মধ্যে অ্যালাউড নেই। তিনি মন্দিরে যাবেন, তিনি মসজিদে যেতেই পারেন তার ব্যক্তিগত রুচির উপরে, তিনি চার্চে যেতে পারেন, গুরুদুয়ারে যেতে পারেন, কিন্তু ধর্মের প্রতিষ্ঠানকে সরকারি তহবিল দিয়ে তিনি বানাবেন না। তিনি সেন্ট মেরির নামে একটা হসপিটাল বানান না, তিনি রামকৃষ্ণ মিশনের, রামকৃষ্ণ পরমহংসের নামে একটা হাসপাতাল বানান না, এটার মধ্যে কোনো, ইসলামী হাসপাতালের মধ্যে কোনো খারাপ নেই। কিন্তু যদি বানান, ঘোষণা তো অনেক কিছুই করেছেন, কিন্তু কটা কাজ হয়েছে? শেষ প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে যে আহ, পূর্ব মেদিনীপুরের 6টি আসনে আপনার দল প্রার্থী দিয়েছে। মানুষের কাছে কি আর্জি জানাচ্ছেন, কি আবেদন আপনার থাকছে? আমরা একটা চেষ্টা করেছি ব্যতিক্রম ভাবনার। আমাদেরকে হয়তো এই মুহূর্তে আমাদের এই 6টি আসনের মানুষেরা বুঝতে পারবেন না। আপনাদের কাছে আপিল থাকবে, ইমোশনে না গিয়ে বিগত 15 বছরের আমাদের কর্মকাণ্ডকে আপনারা দেখুন, যেটা আইমার মাধ্যম থেকে আমরা করেছি। এবং প্রতাপ্য দরবার শরীফ, যেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যে একাত্মা হয়ে যাওয়ার যে পীঠস্থান, সেই দরবার শরীফ থেকে যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, সেই প্রচেষ্টাকে একটু সম্মান করে আপনারা আমাদের এই ভোটটা আমাদেরকে দিন। সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের আওয়াজকে মজবুত করতে আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে।